আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে দেখো আজকে আমাদের হচ্ছে কোষের ভিতরে কোষীয় যে অঙ্গাণু সেগুলো কিভাবে সৃষ্টি হলো। কারণ হচ্ছে যে পরীক্ষায় এখান থেকে কোশ্চেন হয়, হ্যাঁ? এটা বোর্ড পরীক্ষাও হয় আবার অ্যাডমিশনেও হয়। যেমন ধরো বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সৃষ্টি হয়েছে কোথা থেকে, হ্যাঁ? গোলজি বডি সৃষ্টি হয়েছে কোথা থেকে, এরকম। তো তারপরে লাইসোসোম সৃষ্টি হয়েছে কোথা থেকে। তো এই কারণে আমরা যদি কিভাবে সৃষ্টি হয় এটা জানতে পারি তাহলে তোমার ওই জিনিসগুলো তখন তোমার ইজি, চোখে দেখা জিনিস যে এইভাবে হলে সৃষ্টি হলো। বুঝতে পারছো? এই জন্য এই বেসিকটা বইয়ে নাই, কিন্তু এটা আমরা শিখে নেব। তাহলে যখন আমি বইয়ে এখানে আসবো তখন বুঝতে পারবা ও দেখেছিলাম যে এটা এখান থেকে সৃষ্টি হয়। তো এই সৃষ্টির প্রক্রিয়া এটা তুমি আসলে বাংলাদেশের কোনো বইই নাই, এটা আমেরিকান ইউনিভার্সিটির একটা বই থেকে পড়েছিলাম, হ্যাঁ, ইংলিশ মিডিয়ামের একটা বই থেকে এটা আমি দেখেছি যে কোষীয় অঙ্গাণু সৃষ্টির প্রক্রিয়া আপডেট যেটা আর কি ধারণা সেটা। ঠিক আছে? আমাদের বইগুলা যেটা আমাদের দেশে আছে এগুলো দেখা যায় প্রায় 40 বছর আগেকার। হ্যাঁ, অনেক নতুন নতুন তথ্য এই বইয়ে নাই, মানে গতানুগতিকভাবে আহ, আগেকার ইংরেজি বই অনুবাদ করে এটা লেখা হয়েছে, এরকম আপডেট থেকে আমরা অনেক দূরে আছি। যেমন বলা হয় না যে বাংলাদেশ হলো উন্নত দেশ থেকে 50 বছর পিছিয়ে আছে, তাই না? যেমন ধরো কথার কথা যে আগেকার মানুষ হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, ধরো কয়েকদিন সময় লাগতো যেতে, তাই না? হজ করতেও 1 মাস লাগতো যেতে, ঠিক না? তো এখন দেখো যে ধরো এখান থেকে 1000 কিলোমিটার পথ যেতে তোমার 1 ঘন্টা সময় লাগছে চীনদের, জাপানদের, উন্নত আমেরিকাদের, এদের, রাশিয়াদের, বুঝছো? কারণ ওই যে রকেট, কি যেন বলে ওটাকে, হ্যাঁ বুলেট ট্রেন, হ্যাঁ বুলেট ট্রেন হয়েছে না? তাহলে আমাদের হয়েছে আমরা দেখো পিছিয়ে আছি, এক্ষেত্রে আমরা 50 বছর পিছিয়ে আছি। ওদের দেশে 50 বছর আগে এগুলো তৈরি হয়ে গেছে, আমাদের কিন্তু আমরা পিছিয়ে আছি না? তাহলে আমাদের সময় নষ্ট হচ্ছে না? আর ওরা সময় নষ্ট করছে না, ঠিক কিনা? তাহলে আমরা পিছিয়ে আছি, এটা দিয়ে বোঝা যায় আমরা পিছিয়ে আছি অনেক, ঠিক কিনা? তো তাহলে এটা আমরা জানবো যে কোষীয় অঙ্গ সৃষ্টির প্রক্রিয়া। তো এখন কথা হলো একটা কোষ সৃষ্টি হতে গেলে 4টা উপাদান লাগে, এটা মনে রাখবে। একটা কোষ মানে একটা কোষ তৈরি করতে 4টা উপাদান লাগে। কোষ তৈরিতে এটা মনে রাখবে, 4টা উপাদান ছাড়া কোষ হয় না। তৈরিতে 4টি উপাদান লাগে, 4টি উপাদান, 4টি উপাদান লাগে। কোষ তৈরিতে 4টি উপাদান লাগে। এই 4টি উপাদান ছাড়া কোষ তৈরি করা সম্ভব না, বুঝছো? তো কি কি 4টি উপাদান? 1 নম্বর হলো কোষের বাইরের আবরণ, সেটা হতে পারে কোষঝিল্লি বা কোষপ্রাচীর, কোষ আবরণ, কোষ আবরণ। তারপর হলো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। এটাকে সাইটোপ্লাজম বা এনজাইম বলতে পারো। সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন এনজাইম থাকে। তারপর হলো ডিএনএ আর ক্রোমোসোম, ক্রোমোসোম, রাইট, রাইট। যেমন ভাইরাসের কথা বলো, ভাইরাস কেন কোষ না? কারণ ভাইরাসের মধ্যে কিন্তু 4টা উপাদানের 2টা উপাদান আছে, কিন্তু বাকি 2টা নাই। যেমন ভাইরাসের বাইরে আবরণ আছে, ভিতরে ডিএনএ আছে, কিছু ভাইরাস আরএনএ আছে। তাহলে এই 2টা উপাদানই আছে, কিন্তু ভাইরাসের সাইটোপ্লাজম বা এনজাইম নাই, রাইবোজোম নাই। সেজন্য ভাইরাস কিন্তু কোষ না। তাহলে কেন কোষ না? ভাইরাসের দিকে তাকালেই তুমি বুঝে ফেলবে এটা কোষ কি কোষ না। কারণ 4টা শর্ত পূরণ করেনি, 4টা শর্ত পূরণ করেনি মানে এটা কোষ হয়নি। ধরো চা বানাতে 4টা উপাদান লাগবে মনে করো, হ্যাঁ 4টা, প্রধানত 4টা, আরো তো অনেক কিছু লাগবে। এই 4টার বাইরে তো আরো অনেক কিছু আছে, তাই না? আচ্ছা, তো 4টা উপাদান লাগবে চা বানাতে। ধরো একটা পাত্র লাগবে, তাই না? তারপরে লিকার লাগবে, তারপর হলো গরম পানি লাগবে, আর হিট লাগবে, তাপমাত্রা দিতে বাড়াতে হবে। এই 4টা উপাদান ছাড়া অ্যাকচুয়ালি চা হবে কি?
চা হবে না, তাই না? এখন তার সাথে তুমি চিনি দিতে পারো, তারপরে মশলাপাতি দিতে পারো, দুধ দিতে পারো, সেটা ভিন্ন কথা। কিন্তু ওই ৪ টা উপাদান তো লাগবেই। কারণ অনেকে আছে যে তোমার ধরো চিনি ছাড়া চা খায়, তাই কি না? তো সেরকম একটা কোষ হতে গেলে প্রধান এই ৪ টা উপাদান লাগবে, এটা মাথায় রাখবা। তাহলে যখন তোমাকে বলবে উদ্দীপকের চিত্রটি কোষ কি কোষ না, তুমি তখন দেখবা এর মধ্যে আসলে ৪ টা উপাদান আছে কিনা। যেমন ভাইরাসের ছবি দিল, বললে এটা কি কোষ নাকি এটা অকোষীয়? তুমি বলবে অকোষীয়। কেন? আর ওর মধ্যে ৪ টা উপাদান নাই। ভাইরাসের মধ্যে ৪ টা উপাদান আছে? নাই। তাহলে ওটা কোষ না, ওটা একটা রাসায়নিক বস্তু, কিন্তু কোষ না। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন কিভাবে একটা কোষের ভিতরে কোষীয় অঙ্গনের সৃষ্টি হলো একটু দেখো। তোমরা আগে তাহলে দেখে নাও, পরে আমিও মানে একসাথে দুটো করতে গেলে বড় হবে না, আমি পরে সময় দেবো, তোমরা পরে। তো প্রথম কথা হলো যে আমরা জানি একটা কোষের ভিতরে যে ক্রোমোসোম থাকে, তাই না? ক্রোমোসোম থাকে, এই সুতার মতো অংশ থাকে, এই সুতার মতো অংশ থাকে, বাইরের দিকে আবার আবরণ থাকে। এখন আঁকবা না, পরে আঁকবা, ঠিক আছে? আচ্ছা, তো এই যে সুতার মতো জিনিসগুলো আছে, এই সুতার মতো জিনিসগুলোকে কি বলা যাবে? এটা কি ক্রোমাটিন বলবো না ক্রোমোসোম বলবো? বলো। ক্রোমাটিন, হ্যাঁ, ধন্যবাদ, খুব সুন্দর বলেছো যে এটা হলো ক্রোমাটিন। তোর নাম তো ফারিয়া, আর তোমার বোনের নাম রাফিয়া। আমি বড়, আর ওটা হচ্ছে মেজো, ওর নাম রাইসা, আর একটা হচ্ছে পিচ্চি, শালিকা ইসলাম মামা। ও আচ্ছা আচ্ছা, তাহলে দেখো ক্রোমাটিন। আচ্ছা, এটাকে ক্রোমোসোম বললে কেন ভুল হবে খেয়াল করো। হ্যাঁ, ক্রোমোসোম আসলে তখনই হবে যখন এই সুতার মতো জিনিসগুলোকে তুমি আলাদা আলাদা করে গণনা করতে পারবা। হ্যাঁ, এরকম আলাদা আলাদা গণনা করা যায় যখন খাটো আর মোটা হয়, যখন এদেরকে আলাদাভাবে গণনা করা যায় তখন এদেরকে বলা হয় ক্রোমোসোম। তাই এটা মাতৃভাষায় বুঝতে হবে কোনটার অর্থ কি, ঠিক আছে? যেমন এটা কিন্তু ক্রোমোসোম বললাম, তো এই যে ক্রোমোসোম বলছে এটাকে ক্রোমোসোম, তো এই ক্রোমোসোমের বাংলা অর্থ কি? ক্রোমা মানে রঙিন, ক্রোমা মানে রঙিন, আর সোমা মানে বস্তু বা দেহ। তাহলে রঙিন বস্তু, কেন রঙিন বস্তু? আসলে কি এটা রঙিন? আসলে রঙিন না, আসলে হলো যখন এই জিনিসগুলা যখন শিশু অবস্থায় থাকে, মানে যখন তারা স্থির থাকে, তখন এরা সুতার মতো হয়ে থাকে, বুঝছো, অনেক চিকন। যখন এরা বিভাজিত হতে চায় তখন এরা ভাঁজ হয়ে হয়ে খাটো আর মোটা হয়, খাটো আর মোটা হয়। তো আগেই বলেছি সায়েন্সের সব কিছুর লজিক আছে, লজিক ছাড়া কোনো কিছুই না। এখন বলো তো যে ক্রোমাটিন কেন খাটো আর মোটা হয়ে তোমার হচ্ছে খাটো আর মোটা হয়ে ক্রোমোসোমে পরিণত হয়? কেন সে খাটো আর মোটা হয়? তার কি এমন দুঃখ যে খাটো আর মোটা হতে হবে? কেন? লজিকটা কি? কোন লজিকে, কোন কারণে সে খাটো আর মোটা হতে যায়? কিসের দুঃখ তার যে খাটো? দুটো আলাদা হওয়ার জন্য, দুটো কোষ সৃষ্টির জন্য দুভাবে ভাগ হতে হবে। হ্যাঁ, ভাগ মানে যে, হ্যাঁ, এই যে সুতার মতো দুটো ভাগ হয়ে যায়। আচ্ছা, ভাগ হলে হলো, কিন্তু তোমার যেমন ধরো এখানেও কিন্তু এখানে কিন্তু ডবল আছে, কিন্তু এত চিকন যে ডবলটা তুমি বুঝতে পারছো না। এই ক্রোমাটিন অবস্থায় তো ডবল হয়ে আছে, কিন্তু তুমি বুঝতে পারছো না, এত চিকন ডবল আছে। হ্যাঁ, এবং ডবল কেন হয়? দুই পারে যাওয়ার জন্য, অনেক কাছাকাছি তুমি চলে গেছো, দুই পারে যাওয়ার জন্য, বুঝতে পারছো? দুই পারে যাওয়ার জন্য সে কিন্তু ডবল হয়েছে, সমতা আনতে হবে, সমান সমান হতে হবে, কিন্তু সে মোটা হয়ে গেল, ভাঁজ হয়ে গেল। মানে এর ভিতরে যে ডিএনএ আছে, ধরো ডিএনএ এরকম দূরে দূরে এরকম এরকম হয়ে আছে, ডিএনএ মনে করে এরকম, কিন্তু যখনই সে দুই পারে যাওয়ার প্রয়োজন মনে করে তখন কিন্তু ও খুব
কাছাকাছি আসে এরকম হয়ে যায়, তখন কি খাটো আর মোটা হয়ে যায়। এরকম হয়ে গেল, তো তার মানে কি খাটো আর মোটা হয়ে গেল। তাহলে খাটো আর মোটা হওয়ার কেন দরকার পড়লো তার? খাটো আর মোটা ভুল হোক, সমস্যা নাই, বলার চেষ্টা করো। আলাদা হওয়ার জন্য। খাটো মোটা আলাদা হতে গেলে খাটো মোটা হতে হবে কেন? ধরো যে কথা যে একসাথে মনে করো স্বামী স্ত্রী আছে, এখন এরা ধরো আলাদা হয়ে যাবে, তখন ওরা বলবে আলাদা হতো, তারা কি একটু মোটা সোটা হয়ে, এরকম তো না। হ্যাঁ, ওর দেখতে লাগে তাই নাকি? হ্যাঁ, দেখো খেয়াল করো, ওই জন্যই বললাম যে মানে সায়েন্সের সবথেকে লজিক জানতে হবে, তাহলে তোমার ভালো লাগবে। দেখো বইতে ছিল পানি বিয়োজন প্রক্রিয়ার মাধ্যমে খাটো মোটা হয়, কিন্তু কেন হয়, মানে কোন কোন দুঃখে খাটো মোটা হয়, তাই না? যেমন ধরো কেউ চোখের পানি বের করে কাঁদছে, মানে পানি বিয়োজন হচ্ছে, আর সে মোটা হয়ে যাচ্ছে, তা তো না, তাই না? আচ্ছা, খাটো মোটা হয় কেন খেয়াল করো। খাটো মোটা হয় হলো এই যে মাকুতন্ত্র হয়, তাই না? এটাকে আমরা মাকুতন্ত্র বলি, বা এটাকে আমরা স্পিন্ডল যন্ত্র, তাই না? মনে আছে কিনা বলো তো, জোগাড় বলো তো, যে এদেরকে আমরা স্পিন্ডল যন্ত্র কেন বলি? স্যার, এদের মানে বিপরীত প্রান্তগুলো স্যার মানে মানে মেরুতে অবস্থান করে, তাই না? 2 মিনিটে অবস্থান করে, হ্যাঁ। আচ্ছা, বসো, তুমি বলো তো। স্পিন্ডল মানে তো তন্তু। তন্তু, হ্যাঁ। কারণ একটা তন্তু সৃষ্টি করে দুই মেরু থেকে, এটা একটা স্পিন্ডল মনে হচ্ছে। হ্যাঁ, তন্তু সৃষ্টি করার জন্য তার নাম স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র নামকরণের কারণটা কি দেখো, তুমি যত আর কি ডিপে যাবা, তত তুমি তোমার ভালো লাগবে, বুঝতে পারছো? যে ডাউল অনেক সময় নেওয়ার সময় একটু গোলাইতে হয়, তাই না? তখন কি একটু ঘন ডাল পাওয়া যাবে, ঠিক কিনা? আর করতে গেলে কি ভালো লাগবে? অতটা ভালো লাগবে না, টেলটেলা এরকম, ঠিক না? তো তুমি হচ্ছে যে যত গভীরে যাবা, তত তোমার জ্ঞান বাড়বে এবং তত তোমার জানার আগ্রহ বাড়বে, তখন তোমার আসলে সায়েন্সের মজাটা তুমি পাবা, লজিকগুলো তুমি জানবা, তাহলে বুঝতে পারছো? আমাদের সমস্যা হলো কি, যে তোমরা তো তোমার যখন তোমরা কলেজে যাবা, তারপরে তোমার হচ্ছে যে বা অন্যান্য ফ্রেন্ডের সাথে কথা বলবা, আমি এটা চ্যালেঞ্জ করে বলছি, রাজশাহীতে কেউই এত ডিপলি, আমি যত ডিপলি পড়াই এত ডিপলি কেউ পড়ায় না, মিলাই দেখো। মানে এইসব লজিক তোমাকে কখনো বলবে না, তোমরা তো 9-10-এ পড়ছো, তাই না? 9-10-এ কি তুমি এটা শিখছো কখনো স্পিন্ডল যন্ত্র নামকরণ কেন হয়েছে, কেন স্পিন্ডল যন্ত্র, কেন সুতার মতো কোঅর্ডিনেটগুলো খাটো মোটা হয়, এই লজিক কি তোমাকে বলছে? বলেনি। এবং ইন্টারমিডিয়েটও তোমাকে বলবে না কেউ, কারণ সবাই একরকম হবে না, এটি স্বাভাবিক, সবাইকে একরকম হবে, তাই না? আমার মধ্যে একটা গুণ বেশি আছে, অন্য গুণ হয়তো আমার মধ্যে কম আছে, এটাতেই মানুষ। এটার জন্য আমি বলছি না যে অন্যরা খারাপ, তা না। কিন্তু এক একজনের এক এক রকম, কেউ কেউ চায়, স্টুডেন্টের মধ্যেও আছে কেউ কেউ যে একটু বেশি শিখতে চায়, শিখতে পছন্দ করে, বেশি প্রশ্ন করা পছন্দ করে, হ্যাঁ। তো টিচারদের মধ্যেও তো এরকম থাকবে, ঠিক কিনা? তো তোমরা পরবর্তীতে মিলাবা, তোমাদের অন্য ফ্রেন্ডরা অন্য জায়গায় যখন পড়বে, তখন এগুলো ধরবা, দেখবে একটা বলতে পারবে না, কারণ ওদের টিচাররাও শেখাবেই নাই যে কেন। কারণ তুমি তো 2 বছর পড়ছো, এই অধ্যায় কিন্তু ছিল, শর্ট সিলেবাসে ছিল, তাই না? কিন্তু তুমি এটা কিন্তু জেনে আসোনি, তাই না? দুইজন ধরো 2 জায়গা থেকে আসছো, কিন্তু কেউই জানো না, ওটা বাংলায় সে জানে না। তো খেয়াল করো, স্পিন্ডল যন্ত্র নামকরণের কারণ কি, এটাকে বাংলায় আমরা মাকুতন্ত্র বলি, আর একসাথে বলি স্পিন্ডল যন্ত্র। কারণ হলো যে এখানে যে ক্রোমোসোমগুলো 2 পারে যখন যায়, তখন ক্রোমোসোমগুলো কি করে, 2 পারে যখন ক্রোমোসোমগুলো যায় না, তখন ক্রোমোসোমগুলো যাওয়ার সময় এই সুতাগুলা স্পিন করে, এই সুতাগুলো কি করে, এরকম ঘুরতে থাকে, ক্রোমোসোম ঘুরে, সুতাও ঘুরে, ঘুরতে 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 2 পারে চলে যায়। যেহেতু সুতাগুলো স্পিন করে, তাই নাম স্পিন্ডল যন্ত্র, বুঝতে পারছো? এই অজানা বিষয়গুলো জানলে ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে তো নাকি? আচ্ছা, তবে হচ্ছে যে বেশি আমার ভালো লাগে যে যারা যত বেশি পড়াশোনা অ্যাক্টিভ, তাদেরকে পড়াতে তত বেশি ভালো লাগে। অনেকে আছে যে
মুখস্থ করাটা পছন্দ করে, অত তোমার হচ্ছে যে অত ডিপে শিখা, অত লজিক জানা পছন্দ করে না। তাহলে তাদের সায়েন্সই নেওয়া উচিত না, যে তুমি লজিক জানবা না, আন্দাজে খালি মুখস্থ করবা, তাই কিনা? ঠিক কিনা? আচ্ছা, তাহলে এই জন্য এটা নাম হয়েছে। এখন কথা হলো, এবার পরের প্রশ্নে আসি, যে এই সুতাগুলা যখন দুই পারে যাবে তখন খাটো মোটা হয়েছে এই কারণে, যদি খাটো মোটা না হইতো তাহলে যে ঝামেলাটা হতো, তাহলে তো এইখানে যে সুতাটা, সুতাটা বিশাল বড় হয়ে থাকতো, এখানে যে সুতা এটাও বিশাল বড় হয়ে এটা এর সাথে এটার সাথে প্যাচ লেগে যেত কিনা, তখন দুই পারে যাওয়ার সময় ছিঁড়ে যেত। বুঝতে পারছো? যেমন তুমি বাইরে বেড়াতে যাওয়ার সময় তোমার যে জামা কাপড়গুলো এটা ভাঁজ করে তো নিবা নাকি? তোমার আম্মু যদি বাইরে যাওয়ার সময় ধরো তারে মেরেছে শাড়ি, বাইরে যাওয়ার সময় কাঁধের উপরে শাড়িটা নিয়ে কি বাইরে চলে যাবে, নাকি ভাঁজ টাজ করে তারপরে নিয়ে যাবে? ভাঁজ করবে না। তো সেরকম এখানে এরকম ভাঁজ করে তারপরে দিক করে দেয়। বুঝতে পেরেছো মজার না বিষয়গুলো? তাহলে হচ্ছে যে তোমাদের মধ্যে যেসব বন্ধুরা আর কি একটু ডিপলি শিখতে পছন্দ করে এবং লজিক জেনে জেনে পড়তে চাই, তোমাদের বন্ধুদেরকে বলতে পারো, তাহলে এখানে চলে আসবে তারা। বুঝছো? আর যারা আর কি মনে করে যে না মুখস্থ করাটাই ভালো, ওটা বোঝাবুঝির দরকার নাই, তাদের এখানে আসতে বলো না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বুঝলাম যে এটা খাটো মোটা হওয়ার কারণ কি, তাই না? আচ্ছা, এখন ক্রোমাটিন নামকরণ কেন হলো, ক্রোমোসোম নামকরণ কেন হলো? যখন এটা সুতার মতো ক্রোমাটিন থাকে, সুতার মতো থাকে, তখন তুমি যদি এখানে রং দাও, এই সুতাগুলো দেখার জন্য রং ধারণ করবে না, রং ধারণ করে না, ঠিক আছে? কিন্তু যখন এরা খাটো মোটা হয় তখন যদি রং দাও রং ধারণ করবে, সেজন্য এর নাম হলো রঙিন বস্তু। রং এটা হলো যে লালটে রং এক ধরনের, হ্যাঁ, এটাকে বলে ফুলজিন কালার। ফুলজিন কালার হলো একজন বৈজ্ঞানিক, তার নাম হলো ফুলজিন। তো তিনি এই একটা লাল রঙের রং আবিষ্কার করছে, করে ওই রংটা ক্রোমোসোমের উপরে দেয়। হ্যাঁ, তো যেহেতু তিনি, তার নাম ফুলজিন, তাই এর নাম হলো ফুলজিন কালার। তো এখন দিলে এটা যখন এরকম খাটো মোটা থাকে না, তখন দিলে রং ধারণ করে। কারণ কি, একটা এরকম একটা সুতার উপরে রং দিলে রং তো সব পড়ে যাবে, আর সুতাগুলো ভাঁজ করে জড়সড়কে রং দিলে ভালো মতো চুপ চুপ ইয়ে হবে না, লাগবে না। তো সেরকম এটা যখন বেশি ভাঁজযুক্ত হয় তখন রং দিলে রংটা লাগে। বুঝতে পেরেছো? তাহলে এর নাম কি? রঙিন বস্তু। তাহলে এর নাম রঙিন বস্তু। আচ্ছা, এখন এটাতে রং দিলে রং ধারণ করে না, তাহলে এটাকে তো আর রঙিন বস্তু বলা যাবে না। তাহলে তুমি যদি এটা বলো যে এটা হলো ক্রোমোসোম, তাহলে জিরোর বেশি পাবা না, কারণ এটা তো ভুল বললা, এটা তো রঙিন বস্তুই না। তাহলে এটা কি? এটা হলো ক্রোমোসোমের আগের অবস্থা, তাই এর নাম হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন মানে এই ক্রোমো মানে ক্রোমোসোম, এই ক্রোমো মানে ক্রোমোসোম, আর টিন মানে কি? সুতা। তার মানে ক্রোমোসোম যখন সুতার মতো থাকে তখন তার নাম হয় ক্রোমাটিন। বুঝতে পারছো? যখন হচ্ছে ক্রোমোসোম সুতার মতো তখন নাম হলো ক্রোমাটিন, তখন নাম কি? ক্রোমাটিন। আচ্ছা, এটা পরে একবার, কিন্তু এই জিনিসগুলো একটু লিখে রাখো। যেমন এটা যখন সংখ্যা লিখলাম, লেখা যায় ক্রোমোসোম যখন সুতার মতো তখন নাম হলো ক্রোমাটিন। কিভাবে হলো সেটা একটু লিখো। গত বছরে একটা স্টুডেন্ট তোমার হচ্ছে যে আমার কাছে একদিন পড়ে, তারপর মনে করছে অন্য জায়গায় একটু ক্লাস করি, অন্য জায়গায় পড়ছে 12 জায়গায় পড়ছে, তারপর আবার ফিরে আসছে আমার কাছে, বলছে যে হ্যাঁ 12টা জায়গায় পড়ছে, বলছে যে স্যার আমি হচ্ছে 12টা জায়গায় বায়োলজি ক্লাস করলাম, কিন্তু আপনার মতো এরকম ডিপলি ভেঙে ভেঙে পড়ানো যে এইটা কেউই পড়ায় না আসলে, তাই আবার ফিরে আসছে। তো
তো এখন সবাই তো সব রকম হবে না, এটাই স্বাভাবিক, তাই না? আচ্ছা, তাহলে এবার এটা লেখা হয়েছে তোমাদের? হ্যাঁ। আচ্ছা, এখন এই ছবিটা পরে একবার, কারণ কেন পরে একবার, কারণ হচ্ছে যে একই সাথে দুই কাজ করতে গেলে একটু বুঝতে সমস্যা হতে পারে, সেজন্য। দেখো এখন কথা হলো যে এই যে ক্রোমোসোম হয়েছে তার এই না ক্রোমোসোম হচ্ছে এই যে নিউক্লিয়াস হচ্ছে না, এটা তো প্রকৃত কোষের নিউক্লিয়াস। এটা কি প্রকৃত কোষের নিউক্লিয়াস? তো এই প্রকৃত কোষের নিউক্লিয়াসে যে নিউক্লিয়ার আবরণী থাকে, ঠিক আছে, নিউক্লিয়ার যে আবরণী আছে, তো হয় কি যে এখানে ক্রোমাটিনে তো অসংখ্য জিন আছে, তাই না? জিনগুলো কিরকম, যে ধরো ক্রোমাটিন মানে কি, এখানে ডিএনএ আছে, তার সাথে কিছু প্রোটিন থাকে। তো আমি ডিএনএ আছে, শুধু প্রোটিন দেখাচ্ছি না। তো জিন কোনটা বলা হচ্ছে, ডিএনএ যে খন্ডাংশ, মনে করে এখান থেকে খন্ডাংশ প্রোটিন বা এনজাইম তৈরি করে, প্রোটিন বা এনজাইম তৈরি করে, হ্যাঁ, প্রোটিন বা এনজাইম মনে করো, বা এনজাইম এনজাইম তৈরি করে, প্রোটিন বা এনজাইম তৈরি করে, হ্যাঁ। তো যারা প্রোটিন বা এনজাইম তৈরি করবে তাদেরকে বলা হবে জিন, তাদেরকে বলা হবে জিন। এখন ধরো এখান থেকে একটু কোনো কিছু তৈরি করে না, তাহলে এটার নাম কিন্তু জিন না, এর নাম হলো অজিন, বুঝছো? আমার এখান থেকে কেউ এরকম হতে পারে, কোনো কিছু তৈরি করে না, তাহলে অজিন, কিছু তৈরি করলো না, তাহলে এর নাম অজিন। আবার ধরো তৈরি করে, তাহলে বলবো কি জিন, তৈরি করে জিন, প্রোটিন বা এনজাইম তৈরি করে, হ্যাঁ। যেহেতু পরপরও তৈরি করতে হ্যাঁ, পরপরও আছে, পরপরও হয়, কোনো জায়গায় পরপর হয়, কোনো জায়গায় অনেক দূর পরে হয়। মানে আমাদের ক্রোমোসোমে যে ডিএনএ আছে না, এখানে প্রায় 30,000 জিন আছে, প্রায় 30,000 জিন আছে, এক একটা জিন এক একটা কাজ করছে। কোনো জিন ধরো তোমার গায়ের কালার করার দায়ী, কোনো জিন চুল কেমন হবে সেটা, তাই না, কোনো জিন হ্যাঁ চোখের কি কেমন কালার হবে সব কিছু করে না। তো এরকম 30,000 জিন আছে। তো এখন এই জিনের কাজ হলো প্রোটিন তৈরি করা বা এনজাইম তৈরি করা, হ্যাঁ। যেরকম ধারাবাহিকভাবে তাহলে এটা জিন 1, এটা জিন 2, এভাবে 30,000 জিন আছে, বুঝছো? জিনের বাংলা অর্থ কি বলো? জিনের বাংলা অর্থ কি হবে তাহলে? জিনের বাংলা অর্থ কি ভূত হবে? জিনের বাংলা হলো প্রকাশ হওয়া, তারা কোনো কিছু তৈরি করে প্রকাশ ঘটাচ্ছে, এটাই হলো জিনের বাংলা। জিনের বাংলা অর্থ প্রকাশ হওয়া। এখন এখানে তো জিন আছে, এই জিন করে কি, এই জিনের প্রোটিন গুলা প্রথমে নিউক্লিয়ার আবরণের মধ্যে ঢুকে, যখন অনেকগুলা ঢুকে যায়, অনেক বেশি নিউক্লিয়ার আবরণীতে অনেক বেশি ঢুকে যায়, তখন হয় কি এখানে চাপ সৃষ্টি হয়। এই চাপের কারণে কি হয়, এখানে কোনো একটা জায়গায় তোমার হলো স্ফীত হয়ে যায়, মনে করো এরকম স্ফীত হয়ে যায়, ঠিক আছে। পরবর্তীতে আরো তৈরি করতেই থাকে, তখন এই স্ফীত অংশগুলাই আস্তে আস্তে এদিকে অভিক্ষেপ তৈরি করতে শুরু করে। এটা কিন্তু জিনের কারণে এটা হলো এরকম। দুটো থাকে, মসৃণ আর হ্যাঁ, মসৃণ অংশ, সেটা আমরা দেখবো। এখন দেখো যে এবার কিছু জিন কি করবে, কিছু রাইবোজোম তৈরি করবে, কিছু রাইবোজোম তৈরি করবে। তো ওই রাইবোজোম তোমার হচ্ছে এই সমস্ত জায়গাতে এসে বসে পড়বে। তো যাদের উপরে রাইবোজোম থাকবে তার নাম অমসৃণ, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? এন্ডোপ্লাজমিক। আচ্ছা, এখন বলো তো এরকম নাম কেন হলো রেটিকুলাম? কেন এরকম নাম হয়েছে বলতে পারবা? এটাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়, রাফ মানে অমসৃণ আর কি। তাহলে এখানে তো কিছু নাই, তাহলে এটা মসৃণ, তাই না? তাহলে এটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর লিখলাম সংক্ষেপে, হ্যাঁ। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামকরণটা কেন হয়েছে একটু খেয়াল করো। মনে করো এটা হলো আমাদের একটা কোষ, তো প্রাণী কোষ হোক আর উদ্ভিদ কোষ হোক, কোষের
বাইরের দিকে, কোষের বাইরের দিকে যে সাইটোপ্লাজম থাকে, হ্যাঁ, কোষের বাইরের দিকে যে সাইটোপ্লাজম থাকে অনেক দূর পর্যন্ত সাইটোপ্লাজম অনেক ঘন হয়, বুঝছো, অনেক ঘন হয় সাইটোপ্লাজম। আর ভিতরের দিকে যে সাইটোপ্লাজম থাকে তারা হলো খুব হালকা হয়, মনে করো যে এখানে আছে, এরা খুব হালকা, অত ঘন হয় না, বুঝছো। তাহলে বাইরের দিকটা কি, গোটাটাই কিন্তু বাইরের দিকটা ঘন। ঘন সাইটোপ্লাজমের নাম হলো একটোপ্লাজম। একটোপ্লাজম, একটোপ্লাজম। আর কম ঘন, যেটা অত ঘন না, তার নাম কি এন্ডোপ্লাজম। এতদূর পর্যন্ত একবারে নিউক্লিয়াস সে মেমব্রেন পর্যন্ত কম ঘন অঞ্চল, হ্যাঁ। তাহলে কম ঘন অঞ্চলের নাম হলো এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজম। তাহলে কোনটার বাংলা কি বলো? একটোপ্লাজমের বাংলা কি হতে পারে বলো তো? বাইরে থেকে অধিক ঘন। মনে রাখবা, এই প্লাজম মানে হলো সাইটোপ্লাজম। এই প্লাজম মানে কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। একটো মানে বাইরে, একটো মানে বাইরে। তাহলে বাইরের দিকে, একটো মানে বাইরের দিক, বাইরের দিক মানে বাইরের দিকে সাইটোপ্লাজম, বাইরের দিকে সাইটোপ্লাজম। বাইরের দিকে সাইটোপ্লাজম অধিকতর ঘন, একটোপ্লাজম। একটো মানে বাইরে, বাইরে সাইটোপ্লাজম, তার মানে কি বাইরে সাইটোপ্লাজম। আর ভিতরের সাইটোপ্লাজম, এন্ডো মানে ভিতরে, এন্ডো মানে ভিতরে, প্লাজম মানে সাইটোপ্লাজম, তাহলে ভিতরে সাইটোপ্লাজম, তাই না? তাহলে এন্ডো মানে ভিতরে। এখন দেখো, এই জিনিসটার নাম এন্ডোপ্লাজম রেটিকুলাম কেন হলো? এই জিনিসগুলো আছে কোথায়? এন্ডোপ্লাজমে আছে না? এই জিনিসটা আছে কোথায়? এন্ডোপ্লাজমে, তাই এর নাম এন্ডোপ্লাজমিক। যেমন আমরা বাংলাদেশে থাকি, তাই আমাদের নাম বাংলাদেশি, তাই না? তাহলে এই আছে কোথায়? এন্ডোপ্লাজমে, তাহলে এর নাম কি? এন্ডোপ্লাজমিক। এন্ডোপ্লাজমিক। আর রেটিকুলাম নামকরণ কেন হলো? দেখো, রেটি মানে জালিকাকার, এই যে রেটি আছে না, এই রেটি মানে কি? জালিকাকার। কুলাম মানে খুব ছোট, তাহলে খুব ছোট জালিকাকার গঠন যা আছে কোথায়? এন্ডোপ্লাজমে। বুঝে গেল কিনা বলো? বুঝতে পেরেছো? তাহলে খাটিয়া বলো দেখি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামকরণ কেন হয়েছে? এন্ডোপ্লাজমিক হচ্ছে এন্ডোপ্লাজমে অবস্থিত হচ্ছে খুব ছোট জালিকাকার বস্তু, যেটা যেটা হচ্ছে এন্ডোপ্লাজমে অবস্থিত। এর নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তুই বলে এক্টোপ্লাজমিক রেটিকুলাম মানে এক্টোপ্লাজম নাম কেন হলো? স্যার এটা হচ্ছে বাইরের দিকে সাইটোপ্লাজমে অবস্থিত হওয়ার কারণে এর নাম এক্টোপ্লাজম। তাহলে এটা বুঝতে পেরেছো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামকরণ কেন হয়েছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা কিন্তু অনেক আগের ক্লাস থেকে তোমরা কিন্তু শুনে এসেছো, তাই না? কিন্তু কখনো তোমাদের জানতে ইচ্ছা করেনি যে এর নাম কেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো? জানতে ইচ্ছা করেনি কখনো? বায়োলজির প্রতি এতটা ইন্টারেস্ট ছিল না। আমি তো এসএসসি মানে আমাদের ক্লাস 10 এ তো নতুন বই, আমি 6 মাস আসলে পড়ি নাই, লাস্ট দিকে ব্যাচ করে তারপর পরে বইটা কমপ্লিট করেছি। আচ্ছা, এখন বুঝে বুঝে পড়ার জন্য কি টেস্ট কি বেড়েছে কিছুটা? হ্যাঁ অবশ্যই স্যার, বুঝে পড়তে আর বায়োলজি মনে রাখতে সহজ, মনে রাখতে সহজ হয়, তাই না? তাহলে নামকরণটা বুঝলাম, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামকরণটাও বুঝে ফেললাম। এখন এবার আমরা দেখি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হওয়ার পর এখন পরীক্ষায় আসে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথা থেকে তৈরি হয়? উত্তর হলো নিউক্লিয়ার অবয়ব থেকে। এই দেখো নিউক্লিয়ার অবয়ব থেকে কিন্তু তৈরি হয়, ঠিক আছে। এরপরে আসে গোলজি কোথা থেকে সৃষ্টি হয়? উত্তর হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। কারণ হলো যে এখানে যখন রাইবোজোম আসে তখন কি হয়? এই রাইবোজোমও কিন্তু অসংখ্য প্রোটিন তৈরি করতে পারে, বুঝছো? তো রাইবোজোম যখন অনেক অনেক প্রোটিন তৈরি করে, বিভিন্ন প্রোটিনগুলো আবার একীভূত হয়, একীভূত হয়ে এরা আবার এই নল দিয়ে সেই সব জায়গায় চাপ সৃষ্টি করে। এইসব জায়গায় যখন চাপ সৃষ্টি করে তখন এই জায়গাগুলো আবার স্ফীত হয়ে যায়, চাপ সৃষ্টি করছে, অনেক তৈরি হয়ে আসে, এখানে জমাট হয়ে গেছে। পরে এই স্ফীত অংশগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে এরা এরকম প্রথমে এরকম হয়, বিচ্ছিন্ন হয়ে অনেকগুলো একসাথে এরকম হয়। পরবর্তীতে এরা কি করে? একটার সাথে একটা লেগে যায়। যখন একটার সাথে একটা লেগে যায় তখন এই অংশ উপরে যায়, একসাথে লেগে যায়, ঠিক আছে? তো আচ্ছা, একটু ধরলাম, হ্যাঁ, বারবার হচ্ছে।
কি হবে, এরা এরা একসাথে একীভূত হচ্ছে হয়ে এদের গোলজি বডি তৈরি হচ্ছে। কোথা থেকে? এখান থেকে কিন্তু একসাথে একীভূত হচ্ছে, হ্যাঁ, হয়ে হয়ে এরা গোলজি বডি তৈরি হচ্ছে। ঠিক আছে? তো এই যে গোলজি বডি তৈরি করলো, এখন হচ্ছে কিভাবে হলো? তাহলে এই অংশগুলো কিন্তু খুলে যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে স্ফীত অংশগুলো, এটা কিন্তু খুলে যে তোমার বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অংশগুলো একসাথে একীভূত হয়ে এরকম হয়ে গেছে। বুঝতে পেরেছো? এই দুটো একসাথে কিন্তু তখন এই যে এর যে ঝিল্লি সেটা গলে গেছে, গলে যে একসাথে একসাথে একীভূত হয়ে গোলজি বডি তৈরি হলো। তাহলে এখন কোশ্চেন যদি আসে গোলজি বডি কোথা থেকে সৃষ্টি হয়েছে, বলবো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হয়? এরপরে এগুলো কিন্তু ভ্যানিশ, এগুলাই তো এটা তৈরি করলো, তাই না? এখন এখান থেকে রাইবোজোম তো প্রতিনিয়ত বিভিন্ন প্রোটিন তৈরি করছে, বিভিন্ন এনজাইম তৈরি করছে। তো তারা তৈরি হতেই থাকে এবং এখান থেকে আবার স্ফীত হয়ে খুলে খুলে আসে, আবার এর মধ্যে ঢুকে, আবার যখন এর মধ্যে ঢুকে, আবার এর মধ্যে ঢুকলো, ঢুকে ঢুকে এর এই পাশ থেকে বের হতে পারে, আবার এই পাশ থেকেও বের হতে পারে। বুঝছো? বিভিন্ন দিক থেকে ওই অংশগুলো বের হয়, বের হয়ে হয়ে এক এক রকমের সাইজের হয়, এক এক রকমের সাইজের হতে থাকে। এরকম অংশগুলো হলো। এখন এই জিনিসগুলোর এক এক রকম নাম, যেমন এটার নাম হলো ভ্যাকিউল। ভ্যাকিউল তৈরি করলো, ভ্যাকিউল যেটা কোষ গহ্বর তৈরি করবে, হ্যাঁ, ভ্যাকিউল। ধরো এই অংশগুলো তৈরি করলো লাইসোসোম। তারপর মনে করো এই অংশগুলো তৈরি করলো ভেসিকল। ভেসিকল ভেসিকল মানে ছোট ছোট গহ্বর, যার মধ্যে কি আছে? কোষ প্রাচীর তৈরির উপাদান আছে। ভেসিকলে কি আছে? কোষ প্রাচীর তৈরির উপাদান, কোষ প্রাচীর তৈরির উপাদান, কোষ প্রাচীর তৈরির উপাদান, তৈরির উপাদান, কোষ প্রাচীর তৈরির উপাদান। বুঝতে পেরেছো? তাহলে গোলজি বডি থেকে কিন্তু বাকি সব কোষীয় অঙ্গাণু সৃষ্টি হচ্ছে। তবে মনে রাখতে হবে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড সেটা কিন্তু যে এই সমস্ত জায়গা থেকে হয় না, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড বাইরে থেকে আসছে, সেটা আমরা শিখবো বইয়ের মধ্যে, এটা অবশ্য দেয়া আছে। তো আরো অনেক কিছু তৈরি হয়, যেমন বলা হচ্ছে পারঅক্সিসোম, গ্লাইকোসোম, এগুলো বইয়ের মধ্যে আমরা শিখবো। পারঅক্সিসোম হাইড্রোজেন পারঅক্সাইডকে যারা জ্বালানি ঘটায় তাদের বলে পারঅক্সিসোম। ঠিক আছে? গ্লাইকোসোম যারা হলো শর্করা ভাঙতে সাহায্য করে, এরকম বিভিন্ন ধরনের সেগুলো কিন্তু ভেসিকল জাতীয় উপাদানই হয়। তাহলে তার মানে দেখা যাচ্ছে পরবর্তীতে গোলজি বডি থেকে অনেক অনেক অঙ্গাণু সৃষ্টি হচ্ছে। তো তোমাকে বলতে পারে ভ্যাকিউল কোথা থেকে সৃষ্টি হয়? গোলজি বডি থেকে হয়। লাইসোসোম কোথা থেকে সৃষ্টি হয়? গোলজি বডি থেকে। ভেসিকল কোথা থেকে হয়? গোলজি বডি থেকে। কোষ প্রাচীর তৈরির উপাদান কোথা থেকে হয়? হ্যাঁ, ভেসিকল থেকে বা গোলজি বডি থেকে। বুঝতে পারছো? তাহলে এইভাবেই কিন্তু সকল কোষীয় অঙ্গাণু গোলজি বডি তৈরি হয়ে যাওয়ার পরে তারপর যত কোষীয় অঙ্গাণু আছে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড সবই এখান থেকে তৈরি। এখন কথা হলো এই যে ভ্যাকিউলগুলো বড় বড় হয়। ভ্যাকিউল মানে বড় গহ্বর, ভেসিকল মানে ছোট গহ্বর। বড় গহ্বরগুলো একসাথে একীভূত হয়ে উদ্ভিদের ক্ষেত্রে বিশাল বড় একটা কোষ গহ্বর তৈরি করে। একসাথে একীভূত হয়ে বিশাল বড় একটা কোষ গহ্বর তৈরি করে। এখন বলো তো যে উদ্ভিদে কোষ গহ্বর বড় হয় বা উদ্ভিদে কোষ প্রাচীর কোষ গহ্বর আছে, প্রাণী কোষে নাই বা থাকলেও ছোট। এটা লজিক কি? কেন উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকে আর কেন প্রাণী কোষে থাকে না? এটা লজিক কি? প্রাণী কোষে ভ্যাকুয়াল তৈরি হয় না, দরকার নাই তাই তৈরি করা, দরকার নাই তাই তৈরি করা। তাও তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি তো আর্টসের বই কিনবা না, আমার দরকার নাই, হ্যাঁ তাই কিনা? আর যে আর্টসের হ্যাঁ থাকতেও পারে, হ্যাঁ থাকতেও পারে, তবে বড় না কখনো, সবসময় ছোট ছোট। হ্যাঁ ওটা গোলজি বডির কারণে, ওটা একসাথে একীভূত হয় না। বলো তো কারণটা কি? উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে থাকে না।
ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না, প্রাণী বেশি একটা একটু কোষগহ্বর থাকে না, কিছু ব্যতিক্রম কিছু কিছু উদ্ভিদের প্রাণীতে থাকে। তো আমরা হচ্ছে ধরবো যে থাকে না, এটাই ম্যাক্সিমাম, তো ওটাই ধরবো। বলো তো। লাইসোজোম তো থাকে না। হ্যাঁ, লাইসোজোম আছে। আচ্ছা আমি বলে দিই, শোনো। যে উদ্ভিদ কোষীয় কোষগহ্বর থাকার মেইন কারণ হচ্ছে যে উদ্ভিদ, হ্যাঁ বলো, কোষরস ধারণ করে। হ্যাঁ, কোষরস অবশ্যই ধারণ করে, কিন্তু কেন ধারণ করে? সবকিছু কেন 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 জানাটাই হলো সায়েন্স। আর না জানলে খালি মুখস্থ করা, উদ্ভিদ কোষীয় কোষগহ্বর থাকে, প্রাণী কোষীয় কোষগহ্বর থাকে না, এইটা মুখস্থ। কিন্তু কেন, লজিক জানতে হবে। লজিক জানলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা নাই। খাদ্যদ্রব্যের জন্য কি? খাদ্যদ্রব্য তো প্লাস্টিক, ক্লোরোপ্লাস্ট করছে। বলবো? আচ্ছা বলি, শোনো। উদ্ভিদের ক্ষেত্রে যেটা হয় যে উদ্ভিদের কিন্তু যত বড় উদ্ভিদই হোক, বট গাছ হোক, আম কাঁঠাল গাছ যাই হোক, কোনো উদ্ভিদই কিন্তু প্রস্রাব পায়খানা করে না। করে কি? প্রস্রাব পায়খানা করে না। তাহলে উদ্ভিদের বজ্র পদার্থ তৈরি হচ্ছে রাসায়নিক ক্রিয়াবিক্রিয়ার মাধ্যমে, কিন্তু তার প্রস্রাব পায়খানা করার কোনো ব্যবস্থা নাই, বজ্র পদার্থ বের করার কোনো ব্যবস্থা নাই। তাই সে কি করে? ওই বজ্র পদার্থগুলো কোষগহ্বরে জমা জমা। বুঝতে পারছো? এখন উদ্ভিদেরও যদি প্রস্রাব পায়খানা করার ব্যবস্থা থাকতো, আমাদের মতোই থাকতো, তাহলে কিন্তু ওদেরও কোষগহ্বর থাকতো। বুঝতে পারছো? তাহলে কেন থাকবে? বুঝলি না? তাহলে উদ্ভিদের কোষগহ্বর কেন থাকে? কারণ ওদের রেচন ক্রিয়া নাই, রেচন তন্ত্র নাই, ওদের প্রস্রাব পায়খানা করার ব্যবস্থা নাই। এই কারণে ওদের হচ্ছে বজ্র পদার্থগুলো কোষগহ্বরে জমা রাখে, এবং যখন কোষগহ্বর ভরাট হয়ে যায়, ডাস্টবিন ভরাট হয়ে যায়, কোষগহ্বর ফেটে যায়, তখন ওই উদ্ভিদ কোষটা মারা যায়। এইভাবে তাদের মৃত্যু ঘটে। ডাস্টবিনের একটা নির্দিষ্ট তো ইয়ে আছে না? তাহলে যেসব প্রাণী কোষে ছোট ছোট থাকে ওদের রেচন তন্ত্র সুগঠিত না, তাই ওদের রেচন তন্ত্র খুব পর্যাপ্তভাবে ভালোভাবে নাই, ওই জন্য ওদের থাকে। এবং ওরা ওরকম বজ্র পদার্থ ওর মধ্যে রাখে, এবং যখন কোষগহ্বর যখন বেশি ভরাট হয়ে যায়, তখন ওই প্রাণীটা মারা যায়। মাঝে অনেক খবর শুনে অনেক শিশু জন্ম নেয়, তাদের ইয়ে থাকে না, যে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের ক্ষেত্রে কোষগহ্বর থাকে না, তাও থাকে না। কারণ হচ্ছে যে থাকে তো, তাও বেঁচে থাকতো, হ্যাঁ, ওরা কিন্তু মারা যায়। বুঝছো? ওরা কিন্তু সারা জীবন তার বেঁচে থাকে না। ডাক্তাররা কি অপারেশনের মাধ্যমে ওটা, হ্যাঁ, অপারেশনের মাধ্যমে বাইপাস করে ফেলে, কিন্তু তারপর সাধারণত বাঁচে না। তো তাহলে হচ্ছে মেইন কারণ, লজিকটাই হলো ওদের প্রসেস করার ব্যবস্থা নেই, তাই না? এখন তোমরা এটা দেখে ফেলবা, তারপর আমি ফিডব্যাক দেবো, তারপরে ফিডব্যাকে অবশ্যই তোমরা পারবা আশা করি, নাকি? আচ্ছা, তাহলে একটু এটা একটু ছবি ইয়ে করে নাও, হ্যাঁ।